পুলিশের কানে খবরটা পৌঁছাতেই বিষয়টা তাদের ধারণার বাইরে বেরিয়ে গেল, কিন্তু পুলিশ তথ্য প্রমাণে বিশ্বাসী থাকায় এই অবাস্তব ঘটনাটিকে বিশ্বাসযোগ্য বলে মনে করল না। পুলিশের হেডকোয়ার্টারের কাছে খবরটা পৌঁছাতেই বিকাশ শিকদার মানে বর্তমান অফিসারকে এই বিষয়টির দায়িত্ব সঁপে দেওয়া হলো। তবে পুলিশের কাজ কিভাবেই বা এত সহজ হতে পারত? তথ্য প্রমাণের ভিত্তি ছাড়া এই কাজের অন্তিমে পৌঁছানো একেবারেই সম্ভব ছিল না। রঞ্জন সমাদারের সাথে বিকাশের বেশ ভালো সম্পর্ক ছিল। তারা দুজনে একই ডিপার্টমেন্টে কাজ করত। বিকাশ ব্যাপারটা তখনও আন্দাজ করতে না পারায় বারান্দায় বেরিয়ে একখানা সিগারেট ধরাতে রঞ্জন পাশে এসে দাঁড়ালো। রঞ্জন বিকাশকে উদ্দেশ্য করে বলল, কি ভাই, কিছু বুঝতে পারছো? ডিপার্টমেন্টের লোকগুলো শেষে একটা লাশকে নিয়ে পড়লো। বিকাশ সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, সেটা তো বুঝলাম, কিন্তু একটা কথা বলো তো, এইটা আবার হতে পারে নাকি যে যেই লাশটাকে নিয়ে পার্টির বাড়িতে পৌঁছে দিতে চেয়েছে সেই কোনো না কোনো কারণে মারা গেছে? হয় গাড়িটার কোনোভাবে ক্ষতি হয়েছে। গাড়ি বলতে? আরে বাবা, লাশের গাড়িটা, যেটাতে করে লাশটাকে পার্টির বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হয়। এমন কটা গাড়ি ধ্বংস করেছে সেই লাশ, কোনো খেয়াল আছে তোমার? কটা? বিকাশ সিগারেটে আরেকটা টান দিতে বলল, এই নিয়ে প্রায় 16টা। রঞ্জনবাবু সংখ্যাটা ভেবেছিলেন 2 কি 3, কিন্তু বিকাশের মুখে 16 শব্দটি শুনেই তিনি চমকে উঠলেন। বলো কি গো, 16টা? তবে আর বলছি কি, এই কেসটাকে নিয়ে আমাকে ডিপার্টমেন্ট থেকে প্রায় 3 বার ডাকা হয়েছে, তবে আজকে এটার দায়িত্ব পুরোপুরি আমার ওপর সঁপে দেওয়া হলো। কিছুই আন্দাজ করতে পারছি না আদৌ এগুলো ঠিকঠাক নাকি সেটাও জানি না। তবে কাউকে না কাউকে তো কেসের দায়িত্বটা নিতেই হতো। ধরে নাও আমিই সেই দায়িত্বটা নিয়েছি, দেখা যাক এবার কি হয়। এই বলে বিকাশবাবু সেদিন ওখান থেকে বেরিয়ে গেলেন। রঞ্জন আগামীর অপেক্ষায় চেয়ে রইল। এমনিতেই বিকাশবাবু কট্টরপন্থী পুলিশ অফিসার ছিলেন। তিনি সেভাবে কারুর কথারই তোয়াক্কা করতেন না। ওনার এই গুণটাই ডিপার্টমেন্টের সকলের কাছেই খুব প্রিয় ছিল। তবে কেন উনি আড়ালে থেকে কেস সলভ করবার চেষ্টা করতেন সেই বিষয়ে কেউই খোলসা করে কোনো কথা বলতে পারতেন না। উনি আইরিশ হসপিটালের মর্গের বিষয়ে একাধিক তথ্য আবিষ্কার করতে শুরু করলেন। ওই হাসপাতালের ওয়ার্ডের অবস্থাটা কেমন, বিশেষ করে মর্গের অবস্থাটা ঠিক কী, এটা জানবার উদ্দেশ্যেই তিনি ল্যাপটপের সামনে বসে পড়লেন। কিন্তু দেখে বললেন, সবই তো ঠিকঠাক আছে। এই হাসপাতালে ওয়ার্ডারের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্সে তো দেখছি না, তাহলে এত সমস্যা হচ্ছে কেন? এখন ছেলেই বা জোগাড় করবো কোথা থেকে? আমাকে তো ডিপার্টমেন্ট থেকে দায়িত্ব দিয়েই খালাস, কিন্তু আখেরে সুরাহা করব কিভাবে সেটা কেউ জানে না। এক কাজ করি, আগে হাসপাতালে মর্গের ম্যানেজারের সঙ্গে গিয়ে কথা বলি। বিকাশবাবু দেরি করলেন না। পরের দিনে সকাল সকাল আইরিশ হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সেখানে পৌঁছেই মর্গের ম্যানেজারের সাথে সাক্ষাতের আর্জি জানালেন। ওনাকে মর্গের বিষয়ে খোঁজ খবর নিতে দেখেই হাসপাতালের লোকজন ভ্রু কুঁচকে ওনার মুখের দিকে দেখতে শুরু করলেন। ম্যানেজার কয়েকদিনের ছুটিতে রয়েছেন বলে মর্গের ওয়ার্ডেনের সাথেই সাক্ষাতের সুযোগ মিলল। লোকটি বেশ বৃদ্ধ। তাঁকে দেখা মাত্রই বিকাশবাবু জিজ্ঞেস করলেন, আপনি এই বৃদ্ধ বয়সে মর্গের কাজ নিয়েছেন, তাও আবার নাইট ডিউটি? মরারা আমাদের মতন হয় না সাহেব, ওরা চুপচাপ থাকে। যত কথা বলি এই আমরা মানুষেরা, এদের কথার কোনো শেষ থাকে না। এরা সব বিষয় নিয়েই বাড়াবাড়ি করে।
আপনিও তো নিশ্চিতভাবেই সেই বাড়াবাড়ির ফল সামলাতেই এখানে এসেছেন, তাই না? বৃদ্ধ লোকটির চোখের চাউনি ছিল বড়ই অদ্ভুত। কেউ অমনভাবে এক দৃষ্টি কারোর দিকে তাকিয়ে থাকে নাকি? বিষয়টা দেখা মাত্রই বিকাশবাবু বেশ ঘাবড়ে গেলেন। এরপরে তিনি নিজেকে সামান্য সামলে নিয়ে বললেন, না মানে আমি আসলে ও, বুঝেছি। ওই লাশের ব্যাপারে খোঁজ খবর নিতেই হয়তো এসেছেন এখানে, তাই তো? সকলেই আসছে। আপনার আগে আরও কয়েকজন অফিসার এইভাবেই এসে ঘুরে গিয়েছেন, তবে তেমন কোনো সুরাহা হয়নি বললেই চলে। আপনি যে বিষয়টা নিয়ে এত মাথা ঘামাচ্ছেন, সেটা যদি কোনো সাধারণ বিষয় হতো তাহলে এত চিন্তার কারণই থাকতো না, কিন্তু সেটা তো কোনো সাধারণ বিষয় নয় বাবু, এ বড় জটিল বিষয়। আমি আপনার কোনো কথার অর্থ ঠিকভাবে আন্দাজ করতে পারছি না, কিন্তু একটা মেয়ের লাশ, বুঝলেন? আমার চোখের সামনে দিয়েই বারবার তাকে নিয়ে যাওয়া হয়েছে, আবার একটা সময় মর্গে এনে ফিরিয়ে রেখে দেওয়া হয়েছে। ওর আর পার হওয়া হবে না, হয়তো ও পার হতেই চাইছে না। বিকাশবাবু লোকটির চোখের দিকে তাকিয়ে আবারও ঢোক গিললেন। তারপরে ইতস্তত ভঙ্গিতে বললেন, পার হতে চাইছে না মানে? আমি আমি ঠিক বুঝতে পারলাম না। ঘাবড়ে গেলেন নাকি? মানুষেরা যেভাবে নিজেদের মনের কথা বলতে পারে, লাশেরা কি পারে? তারা অনেক সময় নিজের মনের কথা এভাবেও বুঝিয়ে দেয়। অনিচ্ছা সত্ত্বেও যদি কাউকে মারা যেতে হয়, তাহলে তার আত্মা ঘুরে বেড়াতে থাকে, চারিদিকে বিচরণ করতে থাকে। তার অস্তিত্ব এইখানেই থেকে যায়। সেটিকে এত সহজে দূরে ঠেলে দেওয়া কখনোই সম্ভব নয়। যে কজন ওই লাশটিকে ঠিকানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, তারাই নিজেদের ঠিকানা হারিয়ে ফেলেছে। এবারে আশা করি আপনি আমার কথাগুলিকে আন্দাজ করতে পেরেছেন। সে আবার কি? ওই লাশটাকে কি একবার দেখতে পারি? সকালে তো তাকে শুয়ে থাকতেই দেখবেন, কিন্তু রাতের বেলা তাকে চলাফেরা করতেও দেখতে পারেন, বুঝলেন? আচ্ছা, এসবের অর্থ কি? আপনি কি আমাকে বোকা বানাচ্ছেন নাকি বলুন তো? পুলিশের সাথে মশকরা করার চেষ্টা করলে কি হয় জানেন তো? সোজা জেলের ঘানি টানতে হবে বলে দিলাম। এই আপনাদের মতো মানুষগুলোই কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে একাধিক বেআইনি কাজ করে বেড়ায়, আর লোকে ভাবে ভূত প্রেতের আনাগোনা শুরু হয়েছে। বিকাশবাবু দেখলেন লোকটি তাঁর দিকে তাকিয়ে রয়েছেন। স্থির দৃষ্টিতে যে কেউ কারোর দিকে ওইভাবে তাকিয়ে থাকতে পারে, সেটা দেখেই ভয়েতে সেঁটিয়ে গেলেন বিকাশবাবু। তবে পুলিশের ট্যাগটা গায়ে মেখে দাঁড়িয়ে থাকতে আর দ্বিধাবোধ হল না। বৃদ্ধ লোকটি তাকে মর্গের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলেন। যাওয়ার পথে হাসপাতালের জায়গাগুলিকে ভালোভাবে লক্ষ্য করছিলেন বিকাশবাবু। মনে হচ্ছিল ওখানে যেন কারুর একটা উপস্থিতি টের পাচ্ছেন। জায়গাটা নির্জন, বাকি হাসপাতালগুলির মতন নয়। এসব দেখা মাত্রই তিনি বেশ ঘাবড়ে গেলেন। তারপরে লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ওই মেয়েটি মানে যার লাশের কথা এতক্ষণ ধরে বলছিলেন না, মানে আপনাকে তো একটা কথা জিজ্ঞাসা করলে সেটার উত্তর আপনি আবার সোজা সাপটাভাবে দিতে পারেন না। আমি বলতে চাইছিলাম, খুনের কেস যখন, তখন কিভাবে খুনটা হয়েছিল কিছু জানেন কি? কত রকমের কারণ থাকতে পারে বাবু, আমি কি করে জানবো? এখানে বেশিরভাগ লাশই বেওয়ারিশের অবস্থায় পড়ে থাকে, কিছু ঠিক নেই। অ্যাক্সিডেন্ট কেস হতে পারে, আবার এটাও বলতে পারেন কেউ খুন করেছে। প্রেম ঘটিত কারণেও খুন হওয়াটা অসম্ভব কিছু নয়। আসলে মেয়েটিকে দেখতে ভারী সুন্দর,
সুন্দরী মেয়েদের তো নানান রকমের ব্যাপার স্যাপার থাকে। কোন বিষয়ে কি হয়েছে সে কি আর কেউ বলতে পারবে? বেশ, বুঝলাম। তবে এই বিষয়টাকে নিয়ে আমি একটু তদন্ত করে দেখতে চাই। তদন্ত করলেও এর ব্যাপারে কোনো কিছুরই খোঁজ লাগাতে পারবেন না। এর আগেও এই ব্যাপারে কেসটাকে নিয়ে অনেকেই মাথা ঘামানোর চেষ্টা করেছিল। হাই প্রোফাইল কেস। মেয়েটি কোনো সাধারণ বাড়ির মেয়ে ছিল না, অনেক ধনী ছিল। যখন লাশটাকে নিয়ে আসা হয়েছিল তখন দেখেছিলাম গলায় হীরের হার ছিল, হাতে সোনার আংটি। এই সব কিছুই তো এখন পুলিশের পকেটে। অনেকে তো আবার বেওয়ারিশ ভেবে ওর গা থেকে বেশ কয়েকটা গয়নাও খুলে নিয়েছিল। চুরি যাকে বলে আর কি। তা আপনিও কি ওদের দলেরই লোক নাকি? আপনিও কি কোনো কিছু জিনিস চুরি করেছেন? অবাক ব্যাপারটা কি জানেন বাবু, যারা যা চুরি করেছিল সেগুলো নিয়ে বেশি দিন বেঁচে থাকতে পারেনি। ওই জিনিসগুলোকে ভোগ করা তাদের কারুর পক্ষেই সম্ভব হয়নি। কারুর হাত ভেঙেছে তো কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। জায়গার জিনিস জায়গাতেই আছে। ওর জিনিসগুলো এখন হাসপাতালের কমিটির কাছেই রয়েছে। মেয়েটির নামেই সেগুলি লকারে রেখে দেওয়া হয়েছে। মেয়েটির বাড়ির লোকের হাতেই যাতে সেটা তুলে দেওয়া হয় তেমনটাই ঠিক করেছে হাসপাতালের লোকেরা। আরও একটা অদ্ভুত বিষয় কি জানেন বাবু? সেটা কি? যারা যারা মারা গিয়েছে তাদের পোস্টমর্টেম রিপোর্টে বেরিয়েছিল যে তারা নাকি কোনো ভয়ঙ্কর জিনিসকে চোখের সামনে দেখেই মারা গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ধরা পড়েছে। একবার ভেবে দেখেছেন স্যার, কি এমন সেই জিনিস যেটিকে দেখা মাত্রই মানুষের শরীরে রক্ত হিম হয়ে যেতে পারে? সেই মেয়েটাই যে নিজের জিনিসগুলোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল, এই বিষয়টাকে কি আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন? বুঝলাম। তবে কি জানেন তো, আমরা হলাম গিয়ে পুলিশের লোক। আমরা ভূত প্রেতে বিশ্বাস করে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। মোটা তথ্য প্রমাণের প্রয়োজন হয়। যারাই ওই লাশটিকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল তাদের আকস্মিকভাবে হত্যা করা হয়েছে। প্রত্যেকেই হার্ট অ্যাটাকে মারা গেছে, এটাও তো সত্যি। এখন এই অবস্থায় এই লাশটাকে ঠিকানায় পৌঁছে দেবে কে? আর তো বেশি দিন রাখাও যাবে না, এর তো সময়সীমা প্রায় শেষ। এবার তো লাশটাকে ডিকম্পোজ করতেই হয়। তখন আচ্ছা, তার আগে চলুন ওই লাশটিকে একবার দেখে নিই। আমি শুধু ওর কথাই শুনেছি, এখনো পর্যন্ত চাক্ষুষ কিছুই দেখিনি। একবার দেখলে আশা করি ব্যাপারটা আন্দাজ করে ফেলতে পারবো। বিকাশবাবু ঘরে প্রবেশ করলেন। এরপর দেখলেন ঘরের ভিতরে একাধিক লাশ জড়ো হয়ে রয়েছে। একেবারে শেষের বেডের দিকে নজর পড়তেই তিনি চমকে উঠলেন। দেখলেন একটা মরার হাত বেরিয়ে ঝুলছে। বিকাশবাবু নাকের রুমালটা চাপা দিয়ে এগিয়ে গেলেন। এরপরে বৃদ্ধ লোকটি তাকে উদ্দেশ্য করে বলল, বেশিরভাগ মরাই পচে যাচ্ছে। আমি হাসপাতালের লোকেদেরকে বলেছিলাম এসিটা ঠিক করতে, কিন্তু ইনারা কেউ করাতেই চাইছেন না। আর এই মরাগুলোকে কেউ নিয়েও যেতে চাইছে না। ওই যে শেষের বেডটা দেখছেন, ওটাই ওই মেয়েটার লাশ। ওর হাতটা যতবারই কাপড়ের নিচে ঢুকিয়ে রাখি সেই বারংবারই বেরিয়ে পড়ে। মনে হয় যেন ওই জায়গাটা ও শান্তিতে শুয়ে থাকতে বেশি পছন্দ করে। বৃদ্ধ লোকটির মুখে এমন কথাবার্তা শুনে বিকাশবাবু ক্রমাগত চমকে উঠছিলেন। এর আদতেও কোনো সত্যতা ছিল কিনা সেটা তার নজরে পড়ছিল না। তিনি ওই লাশের দিকে এগিয়ে গেলেন। এরপরে প্রথমে নজর গেল তার হাতটির দিকে। সেটিকে দেখে তিনি ঘাবড়ে গেলেন। এতদিনের বাসি মরা, গায়ের থেকে পচা গন্ধ বেরিয়ে আসছে, অথচ মরাটাকে দেখে বোঝার জো নেই যে সেটি পচে গিয়েছে। মনে হচ্ছে যেন সদ্যই এটি মারা গিয়েছে। বিকাশবাবু বাকি মরাগুলোর অবস্থা দেখতে লাগলেন। প্রত্যেকটারই অবস্থা খুবই খারাপ।
কেবল এই মেয়েটির দেহটিকে দেখেই মনে হচ্ছিল সেটা যেন মৃত নয়, জীবিত। তিনি পুনরায় মেয়েটির কাছে ফিরে এলেন, সেটিকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। পায়ের কাছটায় আসতেই দেখলেন সেখানে একটি ট্যাগ ঝোলানো রয়েছে, যেটাতে লেখা রয়েছে একটি নাম, জুলিয়া। বিকাশবাবু সেটি দেখা মাত্রই বৃদ্ধ লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, মেয়েটির নাম দেখে তো মনে হচ্ছে ক্রিস্টেন, তাই কি? হ্যাঁ, ঠিকই বলেছেন। মেয়েটি জাতে খ্রিস্টান, কবর দিতে হবে, কিন্তু ওর পরিবারের লোকেরা বিদেশে থাকে, মালয়েশিয়া। সেখান থেকে এখানে আসবে শুধুমাত্র ওর বডিটা নিতে। মেয়েটি এখানে একাই থাকতো। এখানেও নাকি ওর একটা বড় বাড়ি ছিল। আসলে পয়সা বেশি থাকলে যা হয়, মেয়েটির সাথে ওর পরিবারের লোকেরা কেউই থাকতো না। কিন্তু মেয়েটির মা বাবা নেই, ছোটবেলাতেই মারা গিয়েছিল। মেয়েটি নিজের মামার কাছে মানুষ হয়েছে, তবে ওর বাবার অনেক সম্পত্তি ছিল, সেগুলো সবই মেয়েটি পেয়েছে। উইলে তেমনটাই লেখা ছিল। জানি না ওর বাবা কিভাবে নিজের মৃত্যুর বিষয়টি আন্দাজ করে ফেলতে পেরেছিলেন। মৃত্যুর পূর্বেই মেয়েটির নামে সমস্ত উইল লিখে দিয়ে গেছিলেন। সবটাই যেন কেমন একটা ধোঁয়াশা। আপনি এত কথা জানলেন কিভাবে? আপনার আগেও বেশ কিছু পুলিশ অফিসার এই বিষয়ে তদন্ত করবার জন্য এসেছিলেন, তাদের মুখেই শুনেছিলাম আর কি। এগুলো যদিও সব উড়ো কথা, তবে কতটা সত্যি সেইটা জানি না। বুঝেছি। এবার দয়া করে এই মেয়েটির মুখ থেকে কাপড়টা সরান দেখি। বৃদ্ধ লোকটি মেয়েটির মুখের ওপর থেকে কাপড়টা সরাতেই বিকাশবাবু অবাক হয়ে গেলেন। তিনি যা দেখলেন তা নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না। দেখলেন মেয়েটিকে অপূর্ব সুন্দর দেখতে, অথচ তার মুখের দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, মাই গড, এটাও কি সম্ভব? মেয়েটিকে দেখে তো বোঝাই যাচ্ছে না যে এতদিন আগে ওর মার্ডার হয়েছিল। মেয়েটিকে রাস্তায় নৃশংসভাবে খুন করে ফেলে চলে গিয়েছিল কিছু লোক। জানি না এই কেসটা সলভ করতে পারবো কি না, তবে আমাকে বলা হয়েছে আগে ওই মরাটিকে নিজের গন্তব্যে পৌঁছে দিতে, তারপরেই কেসটা স্টাডি করতে। কিন্তু এর আগে তো আমি কোনো কাজেই হাত লাগাতে পারবো না। কিন্তু কাকে দিয়ে এই কাজটা করাবো? কয়েকদিন ধরেই একটা ছেলেকে হাসপাতালের সামনে ঘুরে বেড়াতে দেখছি। কাজের সন্ধানেই সম্ভবত ঘুরে বেড়াচ্ছিল। আমাকে অনেকবার বলেও ছিল, তবে তারপরে আর ওই ছেলেটির সাথে সাক্ষাতের সুযোগ ঘটেনি। ওর কাজের প্রয়োজন ছিল, মনে হলো ডাকাবুকো ছেলে। আপনার সাথে দেখা হলে জিজ্ঞাসা করে দেখতে পারেন। কালো করে ছেলেটা, বেশ লম্বা, মুখে দাড়ি রয়েছে আর চোখে একটা সরু ফ্রেমের চশমা পরে, বুঝলেন? বিকাশবাবু মর্গের থেকে বেরিয়ে এলেন। এরপরে হাসপাতালের বাইরে এসে ওই মেয়েটির কথাই ভাবতে শুরু করলেন। কিছুই তো মাথায় আসছে না। এত সুন্দর দেখতে মেয়েটাকে কেন কেউ অমন নৃশংসভাবে খুন করবে? আর তাছাড়া ওই বৃদ্ধ লোকটা যা যা বলছিল সেগুলোও যদি সত্যি হয় তাহলে তো ভয়ের বিষয়। কিন্তু ওই ছেলেটাকে এখন চিনব কীভাবে? দেখা যাক যদি তার সন্ধান করতে পারি। এই ভেবেই বিকাশবাবু এগোতে থাকলেন। এমন সময় দেখলেন রাস্তার একপাশে কিছু লোক জড়ো হয়ে একটি ছেলের সাথে মারপিট করছে। ছেলেটিও ওই লোকগুলির সাথে বৎসায় জড়িয়ে পড়েছে। বিষয়টি দেখা মাত্রই বিকাশবাবু চমকে গেলেন। এরপরে সেদিকে এগিয়ে গেলেন। কি আপনারা সকলে মিলে ওই লোকটাকে এমনভাবে মারছেন কেন? আরে বাবা, সরুন সরুন বলছে এখান থেকে, ওর সাথে আমাকে কথা বলতে দিন। লোকগুলো বিকাশবাবুকে ওখান থেকে ঠেলে মেরে সরিয়ে দিতে চাইলে তিনি সজোরে ওদের উপর প্রহার করে বললেন, এই এতক্ষণ ধরে তোদের সাথে ভালোভাবে কথা বলছি, ভাবিস না আমি সাধারণ কেউ? হ্যাঁ, আমাকে জানিস আমি কে? আমি একজন পুলিশ অফিসার। শিগগিরই এখান থেকে ভালোই কেটে পড়, না হলে কিন্তু অনেক দুঃখ আছে তোদের কপালে। বিকাশবাবুর
ওই মূর্তি দেখবার সাথে সাথেই তারা সকলে ভয়েতে একেবারে সিঁটিয়ে গেলে। এরপরে ওখান থেকে সকলেই যে যার মতো সরে পড়লেন। বিকাশবাবুর চোখের সামনে ফুটে উঠল একটি রক্তাক্ত চেহারা। দেখলেন ছেলেটি মাটিতে পড়ে কাতরাচ্ছে। ছেলেটিকে দূর থেকে দেখেই বিকাশবাবু সেই বৃদ্ধের বলা কথাগুলির একটি সামঞ্জস্য বিধান করতে পারলেন। এরপরে তিনি ছেলেটির দিকে এগিয়ে গিয়ে তাকে ধরে ধরে তুললেন। বিকাশবাবুকে চোখের সামনে দেখতে পেয়ে ছেলেটি অনেকটাই আশ্বস্ত অনুভব করল। এরপর কোনো রকমে উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমাকে আজকে বাঁচালেন, না হলে এই লোকগুলো আমাকে মেরেই ফেলতো। আসলে এরা সব এক একটা দালাল, এই স্থানীয় গুন্ডার হয়ে দালালি করে। এদের সাথে পেরে ওঠার কাজ কিন্তু খুবই কঠিন। তবুও আপনি পুলিশ, সেই ভয় দেখিয়ে এদেরকে আপনি হয়তো এখান থেকে তাড়াতে পেরেছেন, না হলে এরা হয়তো আজকে আপনাকেও ছাড়তো না। ছেলেটিকে অবলীলাক্রমে কথাগুলো বলে যেতে দেখে বিকাশবাবুর বেশ ভালো লাগলো। এত মারধর খাওয়ার পরেও যে ছেলেটি ভয়েতে পিছিয়ে যায়নি, এই বিষয়টি তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। তিনি ছেলেটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে ঠিক আছে, তোমার নাম কি? আর তুমি এখানে পড়ে পড়ে এমনভাবে মার খাচ্ছিলে কেন? তুমিও কি ওদের দলের সঙ্গে কাজ করতে নাকি? আমার নাম প্রসূন। আগে করতাম, কিন্তু কিছুদিন আগেই ছেড়ে দিয়েছি স্যার। আমার মা খুবই অসুস্থ স্যার, মায়ের চিকিৎসার জন্য পয়সা নেই। এই অবস্থায় কাজের সন্ধানে হাসপাতালে চক্কর কাটছিলাম। আসলে মর্গের থেকে অনেক লাশ নিয়ে যেতে দেখি, গাড়ি করে বাটির বাড়িতে পৌঁছে নিয়ে যেতে দেখি অনেক গাড়িকেই। অনেক রাতেও ডিউটি করেন। আমি যে গ্যাংয়ের হয়ে কাজ করতাম, সেখানে এক মাফিয়ার গাড়ির ড্রাইভার ছিলাম আমি চোখের সামনে বহু খুন হতে দেখেছি, কিন্তু চোখ বন্ধ করে থাকতে বাধ্য হয়েছি। পেটের দায়ী এই কাজ করতে বাধ্য হয়েছিলাম স্যার। তবে এখন সেই কাজ ছেড়ে চলে এসেছি। এখন আমি ভালো কাজ করে উপার্জন করতে চাইছি। আমার পাওনার সব টাকা ওরা আটকে দিয়েছে, কারণ আমি ওই নোংরা কাজ আর করবো না, এটা বলে ওদের দল ছেড়ে চলে এসেছিলাম। এইটাই যা ব্যাপার। কিন্তু এই কয়েকদিন ধরে ওরা আমাকে এখানে কাজ করতে দেখে মারাত্মকভাবে চটে গিয়েছে, তাই গ্যাংয়ের কয়েকজন লোককে পাঠিয়েছে আমাকে শেষ করবার জন্য। আপনি আজকে না এলে হয়তো আমি মারাই যেতাম স্যার। স্যার, আমি সত্যি কোনোদিনও কোনো খারাপ কাজ করিনি। মাকে সরকারি হাসপাতালে ভর্তি করে এসেছি, কিন্তু সেখানেও টিউমারের অপারেশনের জন্য 30,000 টাকা চেয়েছে ওরা। সেই টাকা না দিতে পারলে আমার মা মারা যাবে স্যার। এই পৃথিবীতে মা ছাড়া আমার আর কেউই নেই স্যার। মায়ের জন্য আমাকে টাকাটা যে করেই হোক জোগাড় করতেই হবে। দয়া করে আমাকে একটু সাহায্য করুন না স্যার। আমি যে কোনো কাজ করতে রাজি আছি, যে কোনো কাজ। দয়া করে আপনি একটু আমাকে সাহায্য করুন। আপনার পায়ে পড়ছি স্যার, আপনার পায়ে পড়ছি। দয়া করে আমার মাকে রক্ষা করার একটা কৌশল বলে দিন। আমি কথা দিচ্ছি সেই কাজটা করে দেখাবো আপনাকে। এমনকি যে কোনো কাজ আমি করতে পারি, তেমন যদি কোনো সুযোগ থাকে আমি কথা দিচ্ছি আমি সেই কাজও আপনাকে করে এনে দেখাতে পারবো। এই কথা দিলাম স্যার। প্লিজ স্যার, একটু কিছু দেখুন প্লিজ স্যার, প্লিজ। বিকাশবাবু প্রসূনের কথা শুনে ও তার আত্মবিশ্বাস দেখে খুবই খুশি হলেন। এরপরে তাকে উদ্দেশ্য করে বললেন, যে কাজ কেউ করতে পারেনি তুই সেই কাজও করে দিতে পারবি? আমি পারবো স্যার, পারতে যে আমাকে হবেই। আমার মায়ের থেকে বড় কিছুই নেই, এমনকি আমার নিজের জীবনটাও নয়। আপনি আমাকে একবার পরখ করে দেখতেই পারেন। কথা দিচ্ছি স্যার, আমি আপনাকে নিরাশ করব না। বেশ, এবারে চল আমার সাথে। আমি তোকে আপাতত থানায় নিয়ে যাব, সেখানে বসেই তোর সাথে সব কথা বলবো। প্রসূন বিকাশবাবুর জিপে উঠে বসল। গ্যাংয়ের লোকগুলো ঝোপের আড়ালে লুকিয়ে ওদের কথাগুলো শুনছিল। কিন্তু প্রসূন পুলিশের সাথে কাজ করতে চলেছে এই বিষয়টি তাদের কাছে যেতেই তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, আরে তো ভারী সমস্যা হলো দেখছি। কি করি বল দেখি। এ তো এতকাল ধরে আমাদের দলের হয়ে কাজ করতো, কিন্তু এখন তো দেখছি পুলিশের হয়ে কাজ করবে। এ তো আমাদের অনেক কথাই জানে।
এখন যদি আমাদের কোনো কথা পুলিশকে বলে দেয় তাহলে তো মহা ক্যাশরা হয়ে যাবে। আরে বাবা, এইসব নিয়ে এত ভেবে লাভ নেই, কারণ বিকাশবাবু লোকটা দারুণ কট্টর পুলিশ অফিসার, কিন্তু উনি শুনেছি এনকাউন্টার স্পেশালিস্ট। বেশি কিছু করতে গেলেই একেবারে দানা ভরে দেবেন। দরকার নেই, চলো এখান থেকে কেটে পড়ি। এই বলে লোকগুলো নিজেদের গাড়িতে বসে ওই জায়গাটির থেকে চলে গেল। অন্যদিকে বিকাশবাবু প্রসূনকে নিয়ে থানায় পৌঁছালেন। এরপরে তাকে থানার ভিতরে নিয়ে এসে বসালে। বিকাশবাবুর সাথে আরও দুজন পুলিশ অফিসার এসে প্রসূনের সামনে বসলেন। জীবনে প্রথমবার থানায় ঢুকে প্রসূনের গলা শুকিয়ে গিয়েছিল। বিকাশবাবু এক গ্লাস জল প্রসূনের দিকে এগিয়ে দিয়ে বললেন, শোন মন দিয়ে, যে কাজের কথা তোকে আজকে বলতে যাচ্ছি ভাবিস না সেটা কোনো সহজ কাজ। খুন জখমের থেকেও এটা অনেক বেশি ভয়ের ব্যাপার। একটা লাশকে তার ঠিকানায় পৌঁছে দিতে হবে। ওই মর্গের বৃদ্ধ লোকটাকে তো তুই এই কাজের ব্যাপারেই বলতে গিয়েছিলিস নাকি? তুই নাকি মরাদের ঠিকানায় পৌঁছে দেওয়ার কথা বলেছিলিস, কিন্তু ওখানে গিয়ে কাজ চাইলে ও কোথা থেকে কাজ দেবে? হ্যাঁ, ও তো শুনলাম নিজেই নাকি ভূতের ভয় পায়, ভূতকে নাকি চলাফেরা করতেও দেখেছে। যাই হোক, শোন যেটা বলছি, তোর যখন মরাকে ঠিকানায় পৌঁছে দিতে অসুবিধা নেই, তখন তোকে আমি সেরকমই একটা কাজের দায়িত্ব দেব। এই মেয়েটার মরাটাকে যদি তার বাড়ির ঠিকানায় পৌঁছে দিতে পারিস, তাহলে তোকে হাসপাতালের তরফ থেকে কত টাকা দেওয়া হবে আমি জানি না, তবে আমি তোকে পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে 50,000 টাকা দেব। এছাড়াও তোকে আমি একটা ফ্ল্যাট দেব, আমার নিজের ফ্ল্যাট, কিন্তু এখন আমার সেটার আর প্রয়োজন নেই। আমি অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছি। সেখান থেকে এই শহরে ফেরার সুযোগ খুবই কম, তাই ভাবছিলাম ফ্ল্যাটটা বেচে দেব, কিন্তু এখন আর সেসব ভেবে লাভ নেই। তোর যখন প্রয়োজন তখন ভাবছিলাম তোকেই সেটা দিয়ে দেব। তবে একটা কথা, তোকে কিন্তু ওই লাশটাকে সঠিক জায়গা মতো পৌঁছে দিতে হবে। এবার বল, কাজটা করতে পারবি তো? একটা লাশকে তার ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য এত রকমের উপহার? বাপরে, আসলে ব্যাপারটা কি বলতে পারেন স্যার? আমি তো এতকালে এত মানুষকে দেখেছি, কিন্তু বিশ্বাস করুন আজকের দিনে সহজ কাজের জন্য কেবল মারই জোটে, টাকা জোটে কঠিন ও বেআইনি কাজের জন্য। মর্গের থেকে মরা নিয়ে তার ঠিকানায় পৌঁছে দেবো, এর মধ্যে তো আর কঠিন কিছুই দেখছি না স্যার। বিকাশবাবু সহ ওখানে উপস্থিত সকলেই কম বেশি প্রসূনের কথা শুনে হেসে ফেললেন। সত্যি তোর যথেষ্ট বুদ্ধি আছে। পুলিশের সামনে বসেও যে এমনভাবে মাথা চালাতে পারে, তার দ্বারাই যে এই কাজ সম্ভব সেইটা আমি তোকে দেখা মাত্রই আন্দাজ করে ফেলতে পেরেছিলাম। শোন, কাজটা যতটা সহজ ভাবছিস ততটা কিন্তু নয়, তবে বেআইনি কোনো কাজ নয়। এই মরাটাকে যতবারই তার গন্তব্যের দিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটিকে কেউই সেভাবে সম্পূর্ণ করে উঠতে পারেনি। হয় সেই ড্রাইভারকে আর খুঁজে পাওয়া যায়নি, না হলে তার ডেড বডিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেছে, কিংবা ধারে পড়ে থাকতে দেখা গেছে। তাহলে বুঝতেই পারছিস, এখন ব্যাপারটা হলো এই মরাটা কিন্তু একই রকমের আছে, একটা সুন্দরী মেয়ের মৃতদেহ। একটা মৃতদেহ এতদিন ধরে মর্গে থাকার পরেও কোনো বিকৃতি কেন তার মধ্যে দেখা যায়নি, এটা কিন্তু যথেষ্ট জলঘোলা ব্যাপার। আবার তার শরীরে একাধিক জায়গায় কাঁটা ছেঁড়ার পরেও মনে হয়েছে যেন দেহটিকে সতেজভাবে রেখে দেওয়া হয়েছে। কাজেই বুঝতেই পারছিস ব্যাপারটা কতখানি জটিল। এই মরাটাকে কেউ এখনো পর্যন্ত নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পারেনি। তুই যদি এই কাজটা করতে পারিস তাহলে আমরা তোকে এত কিছু দেব, কারণ এটা অসাধ্য সাধনের মতোই ব্যাপার, বুঝলি? বল, পারবি তো? রাতের মধ্যে তোকে এই কাজটা করে দিতে হবে। ওর পরিবারের লোকেরা তো পরশুদিন সকালেই চলে আসবে, ওনারা মালয়েশিয়ায় থাকেন। ওরা এসে এই মেয়েটির দেহটিকে পোড়াবেন বলেছেন, তাই এতদিন ধরে এটিকে বেওয়ারিশ লাশের আওতাতেই ফেলে রাখা হয়েছিল। কিন্তু ব্যাপারটা তেমন কিছু নয়। পরে জানতে পারা গেছে যে ওই মহিলার পরিবারের লোক আছে,
কিন্তু মেয়েটি নিজের মামার কাছে মানুষ হয়েছে, বুঝলি? এখন ব্যাপার হচ্ছে এই মেয়েটিকে খুন করলো কে আর কেন? হতে পারে অতিরিক্ত পয়সা দেখে মেয়েটিকে কেউ খুন করেছে, আর না হলে অন্য কোনো ব্যাপার। মেয়েটা জীবিত নেই এটা একেবারেই ঠিক, কিন্তু এরপরেও কেউ মেয়েটিকে পোড়াতে পারছে না কেন? ওটাই হলো আসল ব্যাপার। তুই যদি এটা করে দিতে পারিস তাহলে বুঝবো আমরাও মেয়েটার খুনিকে চট করে ধরে ফেলতে পারবো। এখন কাজটা হলে বাঁচি, না হলে আমাদের মাথার উপর খাড়া ঝুলছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ঠিক আছে স্যার, আমি এই কাজ করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু জানি না আপনি যা বললেন সেটা সত্যি কিনা। এমনটাও তো হতে পারে কেউ বিষয়টাকে হাই প্রোফাইল কেস ভেবে টাকা পয়সার লোটার ধান্দা করছে। যে কোনো লোক মনেটা নিয়ে যাচ্ছে, তাকে রাস্তায় ভয় দেখিয়ে আটকে দিচ্ছে এবং তাকে খুন করে দিচ্ছে, যাতে লোকে ভাবে এটি মেয়েটির ভূত করাচ্ছে। কারণ আপনি তো জানেনই মানুষের মনের মধ্যে কত রকমের কুসংস্কার দানাবাঁধে দেখতে পাওয়া যায়। তাই লোকে যদি ভূতের ভয় পেয়ে যায় আর কোনোভাবে যদি পুলিশকেও বিষয়টা বুঝিয়ে দেওয়া যায়, তাহলে কেস ক্লোজ হয়ে যাবে আর সমস্ত পয়সা তাদের হাতে চলে যাবে। আমি ওই গ্যাংয়ের সাথে কাজ করে করে এই সব ব্যাপারে আগের থেকে অনেকটাই ধারণা তৈরি করে ফেলতে পেরেছি স্যার। আপনি নিশ্চিন্তে থাকুন, এর বাইরে বিষয়টা কিছুই নয়। দেখবেন হাসতে হাসতে আমি ওই মরাটাকে গন্তব্যে পৌঁছে দিতে পারবো, কোনো অসুবিধাই হবে না। প্রসূনের কনফিডেন্স সেদিন কথা বলেছিল। বিকাশবাবু প্রসূনকে সমস্ত কিছু বুঝিয়ে দিলেন। এরপর তাকে মর্গের ওই বৃদ্ধ লোকটির সাথে গিয়ে দেখা করতে বললেন। এই শোন, আজকে রাতের মধ্যেই তুই এই লোকটার সাথে কথা বলে নিবি। কালকে রাতে তোকে গাড়ি পাঠিয়ে দেওয়া হবে, ওটায় করে তুই মরা নিয়ে এই ঠিকানায় চলে যাবি। শোন, জায়গাটা কিন্তু জঙ্গলের পথে, আর মেয়েটার বাড়ি এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূরে। সুতরাং বুঝতেই পারছিস তোকে কতখানি রাস্তা ওই মরাটাকে নিয়ে যেতে হবে। সাবধানে ড্রাইভিং করবি। আর যেটা বলার, তোর যদি কোনো পুলিশের দরকার হয় তাহলে বলতে পারিস, আমাদের এখান থেকে কাউকে পাঠিয়ে দেওয়া হবে। আসলে সেফটির জন্য বলছিলাম আর কি। তাহলে ওই কথাই রইল। আর শোন, এই নে, হাতে 2000 টাকা রাখ। যদি কোনো খেতে টেতে হয় তাই দিয়ে রাখলাম। অনেক সময় অনেক কেসে ফেঁসেও যায় লোকে, তখন পুলিশের কাছ থেকে ছাড়া পেতে গেলে টাকাগুলো লাগবে, এই কারণে দিয়ে রাখলাম। এই নে, তোকে একটা মোবাইল ফোন দিলাম, এটার সাহায্যে তুই আমাদের সাথে যোগাযোগ করবি। এখানে আমার নাম্বারটা নাম সহ সেভ করা আছে, বুঝলি? কোথাও কোনো অসুবিধায় পড়লে আমাকে জানাবি, কেমন? ঠিক আছে স্যার, এখনও পর্যন্ত সব কিছুই ঠিকঠাকই লাগছে, কোথাও কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। যদি কোনো অসুবিধা হয় তখন না হয় আমি আপনাকে ফোন করে নেব। বেশ, কাজটা যেন সময় মতো হয়ে যায়। এবারে তুমি তোমার কাজে মন দাও। এখন থেকে কাজটা না হওয়া পর্যন্ত সব সময় পুলিশের লোক তোমার সাথেই থাকবে। শুধু যেদিন তুমি মরাটা নিয়ে যাবে সেদিন আমি কাউকে তোমার সাথে পাঠাবো না, কারণ চেকপোস্টে পুলিশ থাকে। কাজেই এইটা যে পুলিশের ভেতরকার লোককে দিয়েই করানো হচ্ছে সে বিষয়ে আমাকে হেডকোয়ার্টার থেকে জানাতে বারণ করে দিয়েছিল। এই কারণে আমি তোর সাথে পুলিশ পাঠালাম না। তুই কাজটা করে এসে আমাকে খবর দিবি। এই খবরদার, এই ফোনের সাহায্যে যদি অন্য কাউকে যোগাযোগ করার চেষ্টা করেছিস তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম, কারণ কোনো সময় পুলিশকে চ্যালেঞ্জ করতে যাবি না, এটা বলে রাখলাম। ঠিক আছে স্যার, সেটাই হবে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। প্রসূন কথাগুলি বলে সেখান থেকে চলে গেল। একটি পুলিশের জিপ তার দিকে এগিয়ে এলো। প্রসূন জিপে উঠে পড়ল, তারপর সোজা চলে গেল হাসপাতালে। সেখানে গিয়ে দেখলাম মা ওভাবেই অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। প্রসূন ডাক্তারবাবুকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আমার মায়ের অপারেশন খুব তাড়াতাড়ি হবে ডাক্তারবাবু, আমি খুব তাড়াতাড়ি টাকাটা জোগাড় করে আনবো। একটা ভালো কাজ পেয়েছি। যেটা করার তাড়াতাড়ি করো, আমাদের হাতে মাত্র একটাই দিন সময় আছে। এর মধ্যে যদি অপারেশন করাতে না পারো তাহলে তোমার মাকে কিন্তু আর বাঁচানো যাবে না, এটা মনে রেখো। ডাক্তারের মুখে এই কথাটা শোনার সাথে সাথেই প্রসূনের চোখে জল এলো। সে তার মায়ের কেবিনের বাইরে থেকেই দাঁড়িয়ে বলল, আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না মা, তুমি কোনো কিছুই চিন্তা করো না। এই কথাগুলি বলেই প্রসূন ওই জায়গাটি থেকে চলে গেল। এরপরে পুলিশের জিপে উঠতে
পুলিশ হাসপাতালের দিকে সেটিকে ঘুরিয়ে নিলেন। আইরিশ হাসপাতালের সামনে এসে দাঁড়াতেই প্রসূন পুলিশের লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আমাকে এখানে নিয়ে এলেন কেন? আমার তো বাড়ি যাবার কথা, এখানে তো আমার কালকে আসবার কথা ছিল। এমন সময় পুলিশের লোকটির চোখের ইশারায় প্রসূন সামনের দিকে ফিরে তাকাতেই দেখল সেই বৃদ্ধ লোকটি তার সামনে এসে হাজির হয়েছে। লোকটির চোখের দিকে তাকাতেই প্রসূন আঁতকে উঠল। ও কাকা, তোমার চোখের দিকে তাকালে যে কোনো মানুষেরই ভয় লেগে যাবে। কি ভয়ঙ্করভাবে তাকাও তুমি! সত্যি বাবা, তা এখন এখানে কি করছো? বৃদ্ধ লোকটি তাকে গাড়ি থেকে নামতে বললেন। এরপরে তার দিকে এগিয়ে যেতে বললেন। প্রসূন লোকটির দিকে এগিয়ে গেল। বৃদ্ধ লোকটি প্রসূনকে উদ্দেশ্য করে বললেন, বাহ বাহ, শেষমেশ তোর কপালেই বিপদটা এসে পড়ল তো। আমি জানতাম ওই বিকাশকে ওই কারণেই আমি বলেছিলাম তোর দিকটা ভেবে দেখতে। তোর কপালেই যে বিপদ ঘনাবে এটা আমি সেদিনই টের পেয়েছিলাম। এবারে তোর পালা, তবে তোর চোখে আমি সততা দেখেছি। চিন্তা করিস না, সৎ মানুষদের ভূতেরাও কিছু করে না। কিন্তু একটা কথা মনে রাখিস, ওই মেয়েটা তোর কাছে নিশ্চয়ই সাহায্য চাইবে। তোর কাছে ওর মৃত্যুর হিসাব চাইবে। প্রতিশোধের আগুনে জ্বলছে ওর শরীরটা। ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিস যখন, তখন ওর খেয়াল রাখিস। ওকে সাবধানে ওর বাড়ি পৌঁছে দিস। যদি বেগরবাই করতে যাস তাহলে কিন্তু তুইও পথ থেকে সরবি। ওর দেহটা ওভাবেই থেকে যাবে। ওটার কোনো লয় ক্ষয় কিচ্ছু হবে না। লোকটির মুখে অমন বেমক্কা কথা আর তার সাথে বিকট হাসি দেখে প্রসূন ঘাবড়ে গেল। কি যাতা বকে চলেছেন বলুন তো? এমন একটা ভাব করছেন যেন এটা মরা নয়, জীবন্ত। আমাকে নাকি ওর কথা শুনেই চলতে হবে। যত সব বুঝলো কি কথাবার্তা। আর শুনুন, একটা কথা বলে রাখাই ভালো, আমি কাল রাত 11টার সময় আসবো। ওই সময় মরা গাড়িতে তুলে রওনা হয়ে যাব। আপনি তো সেদিন আমাকে বলেননি যে আমাকে 300 কিলোমিটার দূরে যেতে হবে। আগে থেকে বলতাম কিভাবে? তোর হাতেই যে কাজটা পড়বে সেটাও বা জানতাম কিভাবে? তবে আমার মন বলছিল এই কাজটা তোর কপালেই আছে। আবার এটাও জানি না কেন মনে হচ্ছে যে এই কাজটা তুই সমাপ্ত করতে পারবি। যত রকমেরই ঝড় ঝাপটা যাই আসুক না কেন, তুই ঠিক পারবি। এবার জুলিয়ার আত্মা ইনসাফ পাবে, ইনসাফ। বৃদ্ধ লোকটি পাগলের মতন হাসতে হাসতে প্রসূনের সামনে দিয়ে চলে গেল। প্রসূন বিষয়টা দেখে আরও অনেকটাই ঘাবড়ে গেল। এরপরে পুনরায় জিপে বসে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। সেদিন রাতে বাড়িতে ফিরে প্রসূনকে তার মায়ের চিন্তা একেবারে খেয়ে যাচ্ছিল। সে কিছুতেই এর থেকে বাইরে বেরোতে পারছিল না। নিজের মাকে যে করেই হোক রক্ষা করাটা তার কাছে সবথেকে বেশি প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এসবের মধ্যেও প্রসূন হঠাৎ করে বিকাশবাবুর কথাগুলি ভাবতে শুরু করল। বিকাশবাবু তাঁকে বলেছিলেন, দেখ, বিষয়টা কিন্তু অত্যন্ত হাই প্রোফাইল কেস। মরাকে মর্গ থেকে বার করে তার নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার মাঝখানেই যত রকম খারাপ ঘটনা ঘটার সব ঘটছে। এর মধ্যে কতখানি সত্যতা রয়েছে সেটা কিন্তু তোকেই খুঁজে বার করতে হবে। আমরা কেউ কিন্তু তোকে কোনো রকম সাহায্য করতে পারবো না। কথাটা ভাবতে ভাবতেই প্রসূনের মাথাটা ঘেমে গেল। সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পড়ল। দেখল সে দরদর করে ঘামছে। একদিকে যেমন তার মাকে নিয়ে সমস্যা, অন্যদিকে আবার ওই মরাকে ঘিরে চলতে থাকা রহস্য। সব কিছুই যেন সেদিন তার রাতের ঘুমখানা কেড়ে নিয়েছিল। সেদিন রাতটা প্রসূন জেগেই কাটাতে বাধ্য হলো। পরের দিন সকালে সে হাসপাতালে মাকে দেখে এলো। বিকেল হওয়ার অপেক্ষা করতে থাকলো। এরপরে ক্রমে রাতের আঁধার ঘনিয়ে আসতেই পুলিশের জিপ তার বাড়ির সামনে এসে দাঁড়ালো। প্রসূন উঠে পড়ল। তারপর সেটি তাকে হাসপাতালের সামনে নিয়ে এসে দাঁড় করালো। প্রসূন সেখান থেকে নেমে পড়ল।
তারপরে পুলিশের লোকটি তাকে উদ্দেশ্য করে বলল, আমরা এখানে তোকে ছেড়ে দিচ্ছি। তুই ভাবিস না আমরা তোর সাথে নেই বলে তোর ওপরে কোনো আমাদের নজর থাকবে না। স্যাটেলাইট কানেকশনের মধ্যে দিয়ে আমরা তোর ওপরে কড়া নজর রাখবো, কিন্তু এর মধ্যেই তোকে এগিয়ে যেতে হবে। তুই যে পুলিশের হয়ে কাজটা করছিস সেটা যেন খবরদার চেকপোস্টে জানাবি না, এই বলে দিলাম কিন্তু আমি তোকে। এছাড়া আজকে যা আবহাওয়ার অবস্থা, মনে হচ্ছে রাতে মেঘ ডেকে বৃষ্টি হবে, তাই সাবধানে গাড়ি চালাস, বুঝলি? জানি না তোর হাত কেমন, আবার অ্যাক্সিডেন্ট করে বসিস না যেন, তখন কিন্তু আরও বিপদ হবে। যাক, যা এবার তুই যা, এগিয়ে যা। ওই যে গাড়ি রেডি, যা। দেখ, বৃদ্ধ লোকটাও কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে গিয়ে কথা বলে নে, তারপরে যা, বুঝলি? আমরা তাহলে এগোলাম। এই বলেই পুলিশের জিপটা সেখান থেকে চলে গেল। প্রসূন বৃদ্ধ লোকটির দিকে এগিয়ে গেল। আমি তোর কাজটা কিছুটা এগিয়ে রেখেছি, জুলিয়াকে এখানে নিয়ে এসেছি, তবে ওর মুখটা তোকে না দেখে গাড়িতে তুলতাম কিভাবে বল? তোমার এই ন্যাকামোগুলো না জানি না কেন আমি আর নিতে পারছি না। হঠাৎ জুলিয়ার মুখটা দেখতে যাব কেন? হ্যাঁ, এমন সুন্দরী মেয়েকে যদি আজকে জীবন্ত অবস্থায় পেতিস, নিশ্চিত যে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলতিস, কিন্তু কি আর করা যাবে বল? মেয়েটির বুকে তো আর প্রাণই নেই। তবুও একবারটি ওকে দেখ, এরপরে গাড়িতে তুলে দে। প্রসূন বৃদ্ধের মুখের দিকে একবার তাকানোর পরে জুলিয়ার মুখ থেকে সাদা কাপড়টি সরাতে অবাক হয়ে গেল। কোনো মেয়ে যে এত সুন্দরী হতে পারে এটা সে আন্দাজ করতেই পারল না। সত্যি যদি আজকে এই মেয়েটিকে সঙ্গে পেতাম তাহলে হয়তো নিজেকে আর সংযত রাখতে পারতাম না। এমন টানা টানা চোখ, গোলাপের পাপড়ির মতন লাল টকটকে ঠোঁট, আর সেই সাথে মাখনের মতো গায়ের বর্ণ। মেয়েটাকে দেখে সত্যিই বোঝার জো নেই যে মেয়েটি মৃত। মনে হচ্ছে যেন মেয়েটি গতকালকেই মারা গিয়েছে। মেয়েটির শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্নও নেই। পোস্টমর্টম হয়ে যাবার পরেও যে কোনো শরীর এমন তরতাজা থাকতে পারে সেটা ভেবেই তো আমি পাগল হয়ে যাচ্ছি। সত্যি মেয়েটিকে অসাধারণ সুন্দর দেখতে। এই কথাগুলি ভাববার পরে প্রসূন জুলিয়ার মুখটিকে অজান্তেই স্পর্শ করতে হাতটা বাড়ালে পাশে থাকা বৃদ্ধ লোকটি সজোরে তার হাতটিকে ধরে বললেন, খবরদার নয়, হয়তো জুলিয়া তোকে সেই অধিকার দেয়নি। মরা শরীরটাকে পেয়েছিস বলেই ভাবিস না এটাকে তুই ব্যবহার করতে পারবি। এটা মনে রাখিস, ও জীবিত থাকলে কিন্তু তুই ওকে স্পর্শ করতে পারতিস না। ও হয়তো এতক্ষণে চিৎকার করে লোক জড়ো করে ফেলতো। কাজেই কোনো কিছু সুযোগ নিতে যাস না কোনো দিনও। তোর যতটুকু কাজ সেটাই মন দিয়ে করবি। এর বাইরে কিছু করতে গেলেই কিন্তু পাশাটা উল্টে যেতে পারে। কে বলতে পারে যারা গায়েব হয়েছে তারা এই ভুলের জন্যই। এই কথাগুলি বলেই সেই বৃদ্ধ লোকটি ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলেন। প্রসূন সেদিকে কান না দিয়ে ভয়ে ভয়েই জুলিয়ার মরদেহটিকে গাড়িতে তুলে নিল। এরপরে পিছনের দরজায় তালা লাগিয়ে বুক পকেট থেকে গন্তব্যের ঠিকানাটি বের করে নিল। কাগজটিকে হাতে রেখে সে চলতে শুরু করলো। গাড়িতে উঠে কাঁচটা তুলে দিল। এরপর স্টার্ট দিয়ে গাড়িটা নিয়ে এগোতে শুরু করলো। কিছুটা দূরে যাওয়ার পরেই দেখলাম আকাশটা একেবারে কালো পড়ে এসেছে। রাতের আকাশটা পরিষ্কার থাকলেও মেঘে ঢাকা আকাশের রংটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছিল। এরপরে হঠাৎ আকাশে ঝিলিক দেখতে পেতেই প্রসূনের ভয় করতে শুরু করলো। সে দেখল ক্ষণে ক্ষণে মেঘ গর্জন করছে, সেই সাথে গাড়ির সামনের কাঁচে ঝিরঝির বৃষ্টি পড়তে শুরু করলো। সেই কাঁচটিকে কাপড়ের সাহায্যে পরিষ্কার করতে থাকলো। এরপরে 300 কিলোমিটারের উদ্দেশ্যে গাড়ির স্পিডটিকে নির্দিষ্ট করে নিল। শহর থেকে বেরিয়ে হাইওয়ে রাস্তা ধরতেই গাড়ির স্পিড 100-তে পৌঁছালো। এই স্পিডেই গাড়িটাকে দিব্যি রান করতে থাকলো প্রসূন। এক নাগাড়ে গাড়িটা চলতে থাকায়
সে একটা গান চালালো, পুরনো দিনকার ক্লাসিক গান। ভাবলো এটাই তার চোখের ঘুম কাটাতে সাহায্য করবে। যদি ঘুম নেমে আসে তাহলে তো সামনের পথ ঝাপসা হয়ে যেতে পারে, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভরপুর সম্ভাবনা থেকে যাবে। যতই হোক পুলিশের হয়ে তাকে কাজ করতে হচ্ছে, এইটুকু বিষয়ে খেয়াল তো রাখতেই হবে। আর অন্যদিকে মায়ের মুখটা মনে পড়তেই সে আরও সজাগ হয়ে স্টিয়ারিংটা ঘোরাতে থাকলো। গাড়িটা এগোতে থাকলো 100 স্পিডে। গানের লাইনগুলো প্রসূনের মাথায় ঘুরতে থাকলো। এমন সময় যা ঘটল তা ছিল ওর কল্পনার বাইরে। হঠাৎ সে দেখল জুলিয়া রাস্তার উপর দাঁড়িয়ে। উল্টো দিক থেকে একটা ট্রাক জুলিয়ার দিকে এগিয়ে আসছে। ট্রাকটির স্পিড অনেক বেশি, সে যে জুলিয়াকে একেবারে পিষে দিয়ে চলে যাবে এই ভেবেই চিৎকার করে উঠল প্রসূন। জুলিয়া যে এই পৃথিবীতেই নেই সবকিছু ভুলে যায় প্রসূন। সে নিজের গাড়িটিকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যায় সেই দিকে, চিৎকার করে বলতে থাকে, জুলিয়া সরে যাও, ওখান থেকে সরে যাও। ওই ট্রাকটা তোমাকে লক্ষ্য করে এগিয়ে আসছে, ওই ট্রাকটা তোমাকে ধাক্কা মেরে চলে যাবে। জুলিয়া, জুলিয়া সরে যাও, সরে যাও বলছি। প্রসূন এই কথাগুলি বলতে বলতে যখন জুলিয়ার একেবারে সামনে চলে এসেছে তখন সে দেখতে পায় সেখানে কেউ দাঁড়িয়ে নেই। এই ট্রাকটি তাকে লক্ষ্য করেই এগিয়ে আসছে। জোরে জোরে ট্রাকের হর্ন মারতে থাকেন ওই ড্রাইভার। ট্রাকের হেডলাইটটা জ্বলতে নিভতে থাকে। ট্রাকের আলোগুলো প্রসূনের চোখ দুটোকে একেবারে বিদীর্ণ করে দেয়। এমন সময় তার হুঁশ আসে। সে গাড়ির স্টিয়ারিংটা কোনো রকমে ঘুরিয়ে নেয়। 8 চাকার ট্রাকটা সজোরে হর্নের শব্দ করে তার পাশ দিয়ে চলে যায়। বৃষ্টির রেশটা তখন বেশ জোরে হয়েছে। রাস্তার ওপরে বৃষ্টির ফোঁটাগুলো শব্দ করে পড়ছে। গাড়িটাকে সজোরে ব্রেক কষে দাঁড় করায় প্রসূন। এরপরে হাঁপাতে থাকে। এক্ষুনি কি হলো রে আমার সাথে? আমি তো স্পষ্ট জুলিয়াকে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে দেখলাম। অত বড় একটা ট্রাক তো ওকে লক্ষ্য করে এগিয়ে আসছিল। আমি তো পাশ দিয়ে বেরিয়ে যেতাম, কিন্তু কিভাবে ট্রাকের দিকে চলে গেলাম? তাহলে কি আমি জুলিয়াকে লক্ষ্য করে ওকে বাঁচাতেই স্টিয়ারিংটার কন্ট্রোল হারিয়ে ওদিকে চলে গেছিলাম? কি সর্বনাশ! দেখি তো গাড়িটার কোনো ক্ষতি হয়ে যায়নি তো আবার? নিজের মনকে আশ্বস্ত করে গাড়িটির দিকে এগিয়ে যায় প্রসূন। গিয়ে দেখে পিছনের তালাটা বন্ধ অবস্থাতেই রয়েছে। ডিকিটা পা দিয়ে উঠে পিছনের কাঁচে মুখ বাড়াতেই দেখে জুলিয়ার বডিটা ওইভাবেই রয়েছে, কোথাও কোনো সমস্যা হয়নি। এদিকে গাড়ির মিউজিক সিস্টেমে তখনও বেজে চলেছে ওই গানটি। প্রসূনের শেড় দাঁড়াবে, হিমেল রক্তের স্রোত বয়ে যায়। প্রসূন মিউজিক সিস্টেমটা বন্ধ করে দেয়। এরপরে হাঁপ ছেড়ে দরজাটাকে সজোরে বন্ধ করে বাইরের খোলা হাওয়ায় এসে দাঁড়ায়। সেই হাইওয়েতে ট্রাকই বেশি চলে, তাও মাঝে মধ্যেই। হঠাৎ করে ট্রাকটা কেন আমার দিকে ধেয়ে এলো জানি না। অত বড় 8 চাকার একটা গাড়ি যদি এই ছোট্ট গাড়িটাকে একটা ধাক্কা মারতো তাহলে এটার কি কোনো আর অস্তিত্ব থাকতো? আমিও আজকে জুলিয়ার সাথে তাহলে উপরে উঠে যেতাম। প্রসূন বিরক্ত হয়ে পকেট থেকে একটা সিগারেট বার করে ধরায়। সিগারেটে টান দিতে দিতে আশেপাশের স্থানগুলিতে চোখ বোলাতে থাকে। বাবা, জায়গাটা তো পুরো জঙ্গলে ঢাকা। এখানে যদি কারোর কোনো বিপদ আপদ হয় তাহলে তো স্বয়ং ভগবান ছাড়া কেউই বাঁচাতে আসতে পারবে না। একবার কি বিকাশবাবুকে ফোন করব? কি ঘটেছে একবার জানিয়ে রাখি। যদি কোনোভাবে ওনারা টের পেয়ে থাকেন তাহলে তো পরে আমাকে বলতে পারবেন। শুধু শুধু কেন লোকের কথা শুনতে যাব? এই ভেবেই প্রসূন পকেট থেকে মোবাইলটা বার করে বিকাশবাবুর নাম্বারটা ডায়াল করতে গিয়ে দেখে নেটওয়ার্ক নেই। বেশ কয়েকবার একইভাবে ডায়াল করার পরেও
নেটওয়ার্ক খুঁজে পায় না প্রসূন। এরপরে রাগে ফোনটা আছাড় মারতে যাবে, এমন সময়ে আবারও বেজে ওঠে ওই গানটি। ওরে বাপরে, আমি তো নিজের হাতে মিউজিক সিস্টেমটাকে বন্ধ করে দিয়ে এলাম, এটা আবার চালু হয়ে গেল কি করে? ভয়েতে ওটা প্রসূনের হাত থেকে রাস্তার উপরে পড়ে যায়। তাড়াতাড়ি ফিরে ফোনটাকে তুলে নেয় প্রসূন। এগুলো কি হচ্ছে আমার সাথে? আমি তো নিজের হাতে মিউজিকটাকে অফ করে দিয়ে এলাম, এটা কিভাবে চালু হয়ে গেল? আমার তো ভালোই মনে আছে আমি তো বন্ধ করে রেখে এলাম, তাহলে কি বন্ধ করিনি? হাজারো চিন্তার মেঘ প্রসূনের মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। সে গাড়িটির দিকে এগিয়ে যায়, দরজাটা খুলে ড্রাইভারের সিটে উঠে বসে। এরপরে গাড়িটা স্টার্ট দিয়ে মিউজিকটা অফ করে দেয়। হেডলাইট জ্বালিয়ে পুনরায় সামনের দিকে এগোতে থাকে। বৃষ্টির রেশটা কমে গেলেও শুকনো মেঘ এখনো গর্জন করে চলেছে। উফ, কার মুখ দেখেছে আজকে উঠেছিলাম কে জানে। আসলে মেয়েটাকে এত সুন্দর দেখতে যে একবার তাকে যে দেখবে দেখতেই থাকবে। ওর ছবিটাই চোখের সামনে ভেসে উঠেছিল, সেই কারণে আমি ভুল দেখেছিলাম। না হলে একটা মৃত ব্যক্তি কিভাবে জলজান্তভাবে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়তে পারে? না বাবা, এইসব মনের ভুল ছাড়া আর কিছুই না। যাক, এখন সবই ঠিক আছে। মাত্র 150 কিলোমিটার এসেছি, এখনও আরও 150 কিলোমিটার যেতে হবে, কমটা রাস্তা নয় বাবু। তবে এবারে আর 100 স্পিডে গাড়িটাকে এগিয়ে নিয়ে যায় না প্রসূন। 50 কি খুব বেশি হলে 60 স্পিডে গাড়িটাকে নিয়ে যাওয়ার কথা ভাবে সে। আর অত জোরে চালানোর দরকারও নেই, হাফ রাস্তা তো প্রায় চলেই এসেছি, আর তো কিছুটা মাত্র। এই স্পিডে চালালেই রাস্তাটা পার করে দিতে পারবো। গাড়িটা এগোতে থাকলো প্রসূনের। সামনের কাঁচটা আবারও কাপড়ের সাহায্যে পুঁছে দিল একবার। ঝিরি ঝিরি বৃষ্টি পড়েই চলেছে। এমন সময় নিজের মায়ের কথা ভেবে প্রসূনের মনটা ভারী হয়ে ওঠে। কালকের মধ্যে 30,000 টাকা জমা করতেই হবে, যে করেই হোক না কেন। হঠাৎ দেখে ফোনটা বাজছে। এ কি, এক্ষুনি তো দেখলাম নেটওয়ার্ক নেই, সেলফোনটা বাজছে কিভাবে? ফোনটাকে বার করে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই চমকে ওঠে প্রসূন। এ কি, বিকাশবাবু ফোন করছেন? আমি তো নিজেই বিকাশবাবুকে ফোন করতে গেছিলাম, কিন্তু তখন তো ফোনটা লাগলো না। আমার মনে হয় ওদিকটা নেটওয়ার্ক ছিল না, এখন বোধহয় নেটওয়ার্ক আছে, তাই আমার কলটা ফরওয়ার্ড হয়ে গেছে। যাক ধরি, কথা বলে দেখি কি বলছে। ফোনটা রিসিভ করে কানে দেয় প্রসূন, কিন্তু ফোনের ওপার থেকে যে কণ্ঠটি ভেসে আসে সেটি বিকাশবাবুর নয়। বারে বারে হ্যালো হ্যালো করতে থাকে প্রসূন। হ্যালো, আরে বাবা কেউ সাড়া দিচ্ছেন না কেন? হ্যালো, আরে দূর, কি যে হয় না, ভালো লাগে না। আমি এক হাতে গাড়ি চালাচ্ছি বিকাশবাবু, আর এক হাতে ফোনটা ধরে আছি, আপনি কোনো সাড়া দিচ্ছেন না কেন? ও বিকাশবাবু। বিকাশবাবু কোনো উত্তর দেন না। এমন সময় ফোনের ভিতর থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসে। হ্যালো, আমি জুলিয়া। আমি মরিনি, বেঁচে আছি। আমি কিভাবে মরব? আত্মারা কোনো দিনও মরে না, আত্মারা বেঁচে থাকে নিজের মৃত্যুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত, যে তাদের ছুটি নেই। প্রসূন ভাবে কে তার সাথে প্র্যাঙ্ক করছে। সে ফোনের মধ্যে চিৎকার করে বলে ওঠে, এই রাত বিরতে ভয় দেখানোর একদম চেষ্টা করবেন না, একদম নয়। আমি জানি এটা প্র্যাঙ্ক কল, না হলে ক্রস কানেকশন হয়েছে। বিকাশবাবু, আপনি আমার সাথে মস্করা করছেন না তো? বিকাশবাবু শুনছেন? ও বিকাশবাবু। ফোনটা দুম করে কেটে যায়। তারপরে অনেকবার ফোনটাকে রিডায়াল করার চেষ্টা করতে থাকে প্রসূন, কিন্তু পারে না। হঠাৎ ফোনটা সুইচ অফ হয়ে যায়। যা, যেটুকু আশা ছিল সেটাও গেল। আমাকে তো ওরা একটা চার্জার দিয়েছিল, সেটা কি এনেছিলাম? এ বাবা, সেট, ওটাকে আমি বাড়ির ড্রয়ারের মধ্যেই ফেলে চলে এসেছি। এই এখন কি করব? ফোনটা তো পুরো বন্ধ হয়ে গেছে।
ভেবেছিলাম লোকেশনে পৌঁছে বিকাশবাবুকে জানাবো, যদি চিনতে না পারি উনি হয়তো সাহায্য করবেন, কিন্তু এখন তো দেখছি সেটাও গেল। কি করি এবার? ফোনটাকে পাশের সিটে রেখে আবার গাড়িটা স্টার্ট দেয় প্রসূন। কিছুটা দূরে যাওয়ার পর ঘটে আবারও একটা বিপত্তি। সে দেখে হঠাৎ বেজে উঠেছে তার ফোন। এগুলো কি হচ্ছে রে বাবা? ফোনটা তো এক্ষুনি দেখলাম সুইচ অফ হয়ে গেছে, আবার বেজে উঠছে কিভাবে? ফোনের স্ক্রিনের দিকে চোখ যেতেই ভয়েতে হাত পা ঠান্ডা হয়ে যায় প্রসূনের। সে দেখে ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে যে নামটি, সেই নামের কোনো নাম্বারই ওই ফোনে সেভ করাই ছিল না। জুলিয়া? জুলিয়ার নামে তো কোনো নাম্বারই সেভ করা ছিল না। জুলিয়ার নাম উঠছে কেন? বন্ধ হয়ে পড়ে থাকা ফোনে কিভাবে কারোর কলও আসতে পারে, তাও আবার ওই মৃত ব্যক্তির নামে? ভয়েতে হাত পা ঠান্ডা হয়ে যায় প্রসূনের। সে ফোনটার দিকে দুরু দুরু বুকে হাতটা নিয়ে যায়। ফোনটার রিসিভ বাটনে ক্লিক করতে যাবে, ঠিক সেই সময় সে দেখে তার পাশের সিটে বসে রয়েছে জুলিয়া। জুলিয়ার সারা মুখে রক্তের ছিটে লেগে রয়েছে। সে তার নিজের হাতে ওই ফোনটা শক্ত করে ধরে রেখে দিয়েছে। এরপরে সে ক্রমে প্রসূনের দিকে এগিয়ে আসছে আর বলছে, আমার ফোনটা তুমি কেন রিসিভ করছো না প্রসূন? আমি তো তোমাকে লং রিং করেই চলেছি, এতবার করে তোমাকে ফোন করছি, অথচ তুমি আমার ফোনটা রিসিভ করতেই চাইছো না কেন? হ্যাঁ, আমার দুঃখের কথা আমি কাউকে না জানিয়ে চলে যেতে বাধ্য হয়েছি প্রসূন। প্লিজ রিসিভ দিস কল, ফোনটা ধরো। প্রসূন স্টিয়ারিং থেকে হাতটা সরিয়ে দেয়। গাড়িটা বেমক্কা এগোতে থাকে। এরপরে দু কানে হাত দিয়ে দু চোখ বন্ধ করে জোরে জোরে চিৎকার করতে থাকে প্রসূন। ওর পাশে থাকা জুলিয়ার আত্মাটিও চিৎকার করতে শুরু করে। সেই চিৎকারের শব্দে প্রসূনের কান দিয়ে রক্ত বেরোতে শুরু করে। গাড়িটা টাল হারিয়ে একটি গাছের গড়িতে সজোরে ধাক্কা মারে। সামনের হেডলাইটের কাঁচটা সজোরে শব্দ করে চুরমার হয়ে যায়। সামনের লুকিং গ্লাসটিও ভেঙে যায়। প্রসূন কোনো রকমে গাড়ির দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসে। ওর মাথা কাজ করতে চাইছে না। ওর শরীরে বিভিন্ন জায়গায় কাঁচের টুকরো ঢুকে যাওয়ায় যন্ত্রণায় ছটফট করতে থাকে প্রসূন। অথচ বাইরে বেরিয়ে আসবার পরে সে আর কাউকেই দেখতে পায় না। দেখে যেটা যে অবস্থায় ছিল সেটা সেই অবস্থাতেই রয়েছে। এরপরে খোঁড়াতে খোঁড়াতে গাড়ির পিছনের দিকে এগিয়ে যায় প্রসূন। পিছনে পৌঁছে দেখে দরজাটা হাট করে খোলা। তারপরে ভিতরে ঢুকে দেখে জুলিয়া নেই, কেবল স্ট্রেচারটা পড়ে রয়েছে। দরজার তালাটাও ভেঙে গিয়েছে। এমন সময় কেউ যেন তাকে পিছনের দিক থেকে ডেকে ওঠে, প্রসূন, আমি তো এখানে, তুমি আমাকে গাড়ির ভিতরে কেন খুঁজছো? প্রসূন, এদিকে দেখো। জুলিয়ার ওই কণ্ঠের সাথে ফোনে শুনতে পাওয়া কণ্ঠটির এক অনাবশ্যক মিল খুঁজে পায় প্রসূন। এরপরে ভয়ে ভয়ে রক্তাক্ত শরীরটাকে নিয়ে পিছনের দিকে তাকায় সে, কিন্তু কাউকেই দেখতে পায় না। গাড়ির দরজাটা কোনো রকমে ভেজিয়ে বাইরে বেরিয়ে আসে সে। এরপরে গাড়ির সামনে এসে দাঁড়ায় প্রসূন। জোরে জোরে চিৎকার করতে থাকে, কে আপনি? জুলিয়া, কি চান আপনি? আমি আর পারছি না, বিশ্বাস করুন, আমি সত্যি আর পারছি না। পেটের দায়ে আমাকে এই কাজটা করতে হচ্ছে, না হলে আমি করতামই না। আমি জানি না আপনি কি চান, কি ঘটেছে আপনার সাথে। জুলিয়া, দয়া করে আমাকে বলুন জুলিয়া, আমার মা মরে যাবে। জুলিয়া, জুলিয়া প্লিজ প্লিজ জুলিয়া, আমাকে দয়া করে বলুন প্লিজ জুলিয়া, বলুন। প্রসূন হাঁটু কেড়ে মাটিতে বসে পড়ে। গাড়ির হেডলাইটের আলোটা তখন জঙ্গলের দিকে তাক করে রয়েছে। এমন সময় প্রসূন শুনতে পায় সেই কণ্ঠটিকে কেউ যেন জঙ্গলের আড়াল থেকে তার নাম ধরে ডেকে ওঠে, প্রসূন, প্রসূন, এদিকে তাকাও প্রসূন, আমি এখানে রয়েছি।
তোমার সামনে। সেদিন আমিও এইরকম একইভাবে কেঁদেছিলাম, তোমার কাছে সাহায্য প্রার্থনা করেছিলাম, কিন্তু তুমি আমাকে সাহায্য করোনি। মনে পড়ছে সেই দিনের কথা? সেদিনও এইভাবেই বৃষ্টি পড়ছিল। মনে করো সেই কথা প্রসূন, মনে করো। প্রসূন কিছুই বুঝতে পারে না। কিছু আবছা স্মৃতি ওর মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। একটি মেয়ের চিৎকারের শব্দ, বারে বারে নিজেকে রক্ষা করতে চাইবার প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকা দুটি ক্লান্ত চোখ, অথচ স্পষ্ট হয় না কিছুই। প্রসূন আবারও সজোরে চিৎকার করে ওঠে। এরপরে সামনের দিকে তাকাতেই ওর রক্ত হিম হয়ে যায়। সে দেখে জুলিয়া দাঁড়িয়ে আছে, তার পেটের ভিতরে ঢোকানো রয়েছে একটা বড় ভোজালি। সেখান থেকে রক্ত টুপে টুপে পড়ছে মাটিতে। ওর মুখের একটা দিকের মাংস যেন ঝুলছে, দাঁতগুলো বেরিয়ে আসছে। সেই সুন্দর চেহারাটা যে এত ভয়ানক রূপ ধারণ করতে পারে, এটা দেখেই প্রসূনের বাক শক্তি চলে যায়। ধীরে ধীরে জুলিয়ার ক্ষতবিক্ষত শরীরটা প্রসূনের দিকে এগিয়ে আসতে থাকে। কিছু মনে পড়লো প্রসূন? কিচ্ছু মনে পড়ছে না? দিলীপের গ্যাংয়ের লোকেরা সেদিনকে একটা কারখানা থেকে একটা মেয়েকে মুখে রুমাল চাপা দিয়ে গাড়িতে তুলেছিল। সেদিন তো তুমি স্টিয়ারিংয়ে বসেছিলে। কত চিৎকার করলো সেই মেয়েটা। দিলীপ একটা লোহার জিনিস দিয়ে মেয়েটার মাথায় সজোরে আঘাত করলো। ব্যাস, তারপরেই সব শেষ। ওরা তাও চুপ করলো না, তোমাকে গাড়ি চালিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে যেতে বলল। তুমি অনেকবার মেয়েটার মুখটা দেখবার চেষ্টা করেছিলে। লুকিং গ্লাসের দিকে তাকিয়ে পিছনের অবস্থাটা বোঝবার চেষ্টা করেছিলে। তুমি তাও পারলে না। ওই বৃষ্টির রাতে দিলীপ আর তার লোকেরা মিলে তোমাকে একটা নির্জন জায়গা দেখে গাড়িটাকে দাঁড় করাতে বলল। ওরা মেয়েটাকে নিয়ে নামলো। এরপরে গিয়ে গেল জঙ্গলের দিকে। মেয়েটার কপাল থেকে তখনও চাপ চাপ রক্ত গড়িয়ে পড়ছে। মেয়েটা আর জোর করে ওদের কাছে ভিক্ষা চাইছে। তারপরেও ওরা ওকে ছাড়লো না। সকলে মিলে ওর শরীরটার উপর ঝাঁপিয়ে পড়ল। যেভাবে পারলো ওর শরীরটাকে সেদিন কামড়ে আছড়ে ভোগ করতে থাকলো। প্রতিটা লোক মেয়েটার মর্যাদা শেষ করলো। তুমি ঝোপের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেবল মজা দেখতে থাকলে প্রসূন। মেয়েটার চিৎকারের শব্দগুলো ওদের হুল্লোড়ের মধ্যে কোথাও একটা ধামা চাপা পড়ে যেতে থাকলো। অথচ তুমি মুখ দিয়ে টু শব্দটিও করলে না। ওরা মেয়েটার শেষ নিঃশ্বাস বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত তার শরীরটাকে নোংরাভাবে ভোগ করেই চলল। কিন্তু তোমার চোখ দিয়ে কেবল এক ফোঁটা জল ছাড়া আর কিচ্ছু বেরোলো না। পারতে না সেদিন এগিয়ে এসে ওই দিলীপের পিস্তলটা নিয়ে সকলকে শেষ করতে? পারতে না সেদিন জুলিয়াকে বাঁচাতে? সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা না দেখলে আজ জুলিয়া জীবিত হতো, প্রচুর জীবিত হতো। সে কোনো দিনও এত সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায়নি। কি অপরাধ ছিল তার? কি এমন চেয়েছিল সে? একটু ভালোভাবে সৎ উপায়ে বিজনেস করতে চেয়েছিল, কিন্তু নোংরা দিলীপের নজর পড়ল তার উপর। আর সে আর তার সব টাকাগুলো হড়প করবার জন্য জুলিয়ার সাথে মিথ্যে পার্টনারশিপের শর্ত করল। ব্যাস, তারপরেই তাকে ডেকে তার সব টাকা পয়সা হড়প করার জন্য তাকে শেষ করে ফেলল। আর তুমি শুধু সবটা সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলে। মনে পড়ছে প্রসূন? কি হলো এবারে? মনে করতে পেরেছ জুলিয়াকে? প্রসূনের চোখের সামনে
সবটা স্পষ্ট হয়ে যায়। সে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার মুখটা যেদিন দেখতে পাইনি জুলিয়া, সেটা রুমালের আড়ালে ঢাকা পড়েছিল। আমি একটা গরিবের ছেলে জুলিয়া, অত বড় বড় লোকের সাথে লড়াই করার শক্তি পাইনি সেদিন। আমার বুকের ভিতরটা যন্ত্রণায় ফেটে গেল, আমি কিছুই করতে পারিনি। আমারও হাত বাঁধা ছিল জুলিয়া, বিশ্বাস করো। না হলে আমি তোমাকে ওভাবে মুহূর্তে থেকে চলে আসতাম না। বিশ্বাস করো জুলিয়া, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি জানি আমি অন্যায় হতে দেখেও চুপ করেছিলাম। দিলীপ যে পাপ করেছিল সেই সমান পাপের ভাগী আমিও। তুমি আমাকে শাস্তি দিলে আমার মায়ের কি হবে জুলিয়া? আমার মা যে মারা যাবে, কালকের মধ্যে হাসপাতালে টাকা জমা না করতে পারলে আমি আমার মাকে আর বাঁচাতে পারবো না জুলিয়া, পারবো না। জুলিয়া ভয়ঙ্কর চেহারাটাকে নিয়ে জোরে জোরে প্রসূনকে লক্ষ্য করে হাসতে থাকে। আমাকে বাঁচালে আমি তোকে অনেক টাকা দিতাম। আমার যা ছিল তাই তল্লাটে কারোর ছিল কিনা জানা নেই, কিন্তু তোদের সবার কেবল টাকার লোভ। তোরা এর বাইরে বেরোতেই পারিস না। দেখ, এখনো কিন্তু তোর মায়ের জন্যই তোর চোখ দিয়ে জল পড়ছে, তাই তুই টাকার কথা বলছিস। মানুষ শুধুমাত্র নিজের লোকের কষ্টটাই বোঝে, আর বাকিদের কষ্ট বুঝতে গেলেই তাকে টাকার চিন্তা করতে হয়। আজকে তোর হাতে আমি কিছু টাকা গুঁজে দিলে তুইও আমার কষ্ট শুনতে চাইতিস। না, তোকে আমি ক্ষমা করতে পারবো না। আমি দিলীপের সব কটা লোককে শেষ করেছি, সাথে দিলীপকে। পড়েছিলিস কেবল তুই। আজকে তোকে শেষ করে আমি আমার মৃত্যুর বদলা নেবই। এই বলেই জুলিয়া নিজের পেট থেকে ওই ভোজালিটি বার করে আনে। সেখান থেকে বেরিয়ে আসে ওর পেটের ভিতরে থাকা নাড়ি ভুঁড়িগুলি। প্রসূন সেগুলি চোখের সামনে দেখার সাথে সাথে ভয়েতে কিছু বলতেই পারে না। ওর ঠোঁট দুটো থর থর করে কাঁপতে থাকে। ফিসফিসিয়ে এসে জুলিয়াকে উদ্দেশ্য করে হাতটা সামনের দিকে বাড়িয়ে দিয়ে ক্ষমা প্রার্থনা করতে করতে বলতে থাকে, আমাকে মেরো না, দয়া করে আমাকে আর মেরো না জুলিয়া, দয়া করে আমাকে মেরো না জুলিয়া, আমাকে শেষ করো না। আমি জানি আমি পাপ করেছি, কিন্তু যা করেছি পরিস্থিতির শিকার হয়ে করেছি। এতে আমার কোনো দোষ নেই জুলিয়া। আমি দিলীপের সাথে আর কাজও করি না। ওই নোংরা পথ আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি, বিশ্বাস করো। তুমি তো সবই জানো। আমাকে মেরো না, এগিয়েও না জুলিয়া, জুলিয়া, জুলিয়া। ততক্ষণে জুলিয়া তার একেবারে সামনে এসে দাঁড়িয়েছে। প্রসূন দেখে শোনে ভোজালিটা তুলে জুলিয়া প্রসূনকে উদ্দেশ্য করে মারতে উদ্যত হবে। এমন সময় প্রসূন চোখটা বন্ধ করে ফেলে। শেষবারের জন্য প্রসূনের চিৎকারের শব্দটা বাতাসে মিলিয়ে যায়। এরপরে আবারও সব শান্ত। ধীরে ধীরে চোখটা খোলে প্রসূন। দেখে ভোরের আলো ফুটে উঠেছে। সামনের দিকে তাকিয়ে দেখে কেউ নেই। জুলিয়া গায়েব, আর তার শরীরেও কোনো ক্ষত নেই। সব কিছুই স্বাভাবিক রয়েছে। সে তাড়াতাড়ি করে গাড়িটির দিকে দৌড়ে যায়। গিয়ে যা দেখে তা সে নিজের চোখে বিশ্বাস করতেও পারে না। সে দেখে গাড়িটা রাস্তার উপরেই দাঁড়িয়ে রয়েছে। পিছনের দিকে গিয়ে দেখে পিছনের দরজাটা ওভাবেই বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। তালা ঝুলছে সেটিতে। উঁচু হয়ে দেখে জুলিয়ার লাশটাও সেভাবেই অক্ষত অবস্থায় ভিতরে শোয়ানো রয়েছে। সামনের দিকে ছুটে এসে দেখে কোথাও কোনো অসুবিধে নেই। সবকিছুই অক্ষত অবস্থায় দেখে প্রসূনের চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, আমি কি দেখলাম? গতকাল তো গাড়িটা গাছের সাথে ধাক্কা খেয়ে গেছিল, সব কিছু ভেঙে একেবারে গুড়িয়ে গেছিল। এইখানে তো কোনো কিছুরই কোনো অস্তিত্ব ছিল না। তাহলে এগুলো কিভাবে হলো? আর আমি তো পিছনে দরজাটা খোলা দেখেছিলাম, তালাটা তো ভাঙাই ছিল।
এইসব কি সবই তাহলে আমার মনের ভুল, নাকি জুলিয়া সত্যি এসেছিল? তবে কি ও আমাকে ক্ষমা করে দিয়েছে? ও কি আমার কাকুতি বুঝতে পেরেছে, আন্দাজ করতে পেরেছে আমার কষ্টটা? সেদিন যদি বুঝতাম ওই মেয়েটা জুলিয়া ছিল, তাহলে হয়তো সবটাই বদলে দিতে পারতাম। মৃত শরীরটার মুখের দিকে তাকিয়ে যদি আমার মনটা এভাবে বিগলিত হয়ে যেতে পারে, তাহলে জুলিয়াকে রক্ষা করতে পারলে আজকে সে হয়তো আমারই জীবনে থাকতো। আমি তার কাছে নিজের ভালোবাসাটা ব্যক্ত করতে পারতাম। জুলিয়া, জুলিয়া আমাকে ক্ষমা করে দাও। জুলিয়া, জুলিয়া। কিছুক্ষণ বাদে চোখে মুখে জল দিয়ে আবার গাড়িতে উঠে বসে সে। এরপরে গাড়িটাকে স্টার্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে সেদিন অনেকটাই বেলা হয়ে গিয়েছিল প্রসূনের। ঘড়ির দিকে তাকিয়ে দেখল যেখানে সকাল 9টায় পৌঁছানোর কথা, সেখানে প্রায় বেলা 11টা বেজে গিয়েছিল। প্রসূন দেখল জুলিয়ার পরিবারের লোকেরা এসে ভিড় করেছে। বাড়িটা একেবারে লোকে লোকারণ্য। প্রসূন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে জুলিয়ার বডিটাকে বার করে আনে। এরপরে বাড়ির লোকের কাছে তার বডিটাকে পৌঁছে দেয়। বাড়ির লোকেরা জুলিয়ার শরীরটাকে নিয়ে হাঁ হুতাশ করতে থাকে। এরপরে ফিরে আসে প্রসূন, কিন্তু সেখানেই বিষয়টা শেষ হয় না। জুলিয়ার পরিবারেও লোকেরা জুলিয়ার শেষকৃত্য সম্পাদনের জন্য তাকে কফিনে ঢুকিয়ে সিমেট্রি দিয়ে এগিয়ে যেতে থাকে। সিমেট্রিতে পৌঁছে শেষকৃত্যের জন্য কফিনের বাক্সটি খোলার নির্দেশ দেন। তখন দেখা যায় ভিতরে জুলিয়ার লাশ নেই। সকলেই বিষয়টা দেখে চমকে ওঠে। প্রসূনের কানে খবরটি পৌঁছায় বিকাশবাবুর দ্বারা। এই ঘটনার পরেই বিকাশবাবু প্রসূনকে ফোন করে জানান, হ্যালো, তুমি ঠিক জানো তো যে তুমি জুলিয়ার বডিটা ওর পরিবারের লোকের কাছে হ্যান্ড ওভার করেছিলে? পয়সা নেওয়ার সময় তো হাত পেতে নিতে তোমার একটুও দ্বিধাবোধ হয়নি। কেন স্যার, কি হয়েছে? কফিনের ভেতর ওর পরিবারের লোক কোনো ডেড বডি খুঁজে পায়নি, অথচ ওদের দাবি ওরা নাকি জুলিয়াকে কফিনে ঢুকিয়েছিল। তখন নাকি জুলিয়া সেখানেই ছিল। তাহলে সেমেট্রিতে নিয়ে গিয়ে যখন ওরা ওর শেষকৃত্য সম্পাদনের জন্য কফিনটাকে খুলল, তখন কেন সেখানে কেউ থাকবে না? জুলিয়ার লাশটা তাহলে গেল কোথায়? প্রসূনের হাত থেকে ফোনটা পড়ে গেল। তবে সে তার মায়ের চিকিৎসা করাতে পেরেছিল। ডাক্তারবাবু প্রসূনকে একথা জানিয়েওছিলেন যে তার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে। কিন্তু জুলিয়ার এই রহস্যের আড়ালেই থেকে গিয়েছিল। কোথায় গেল জুলিয়া?